গতকালকে যে পার্লামেন্টের ঘটনা ঘটেছে সেই ঘটনার পর যে কজন গ্রেপ্তার হচ্ছে তার মধ্যে অন্যতম একজন যায় এখনো পর্যন্ত ফেরার ললিত। সেই ললিত তোমার সঙ্গে যোগাযোগ করেছিল, একটু বলবে কি হয়েছিল? ললিত ঝা বলে যিনি রয়েছেন, উনি ওনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে ওই পার্লামেন্ট অ্যাটাক যেটা হয়েছিল, যেটা রাস্তায় হয়েছিল, সেটার একটা ভিডিও তুলে উনি আমাকে পাঠিয়েছিলেন। বুধবারের এই ছবি নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। 2001 সালে সংসদ হামলার 22 বছর পূর্তির দিনেই ফের আতঙ্কের সাক্ষী থেকেছে দেশের আইনসভা। লোকসভার ভিতরে দর্শক হিসেবে ঢুকে নিরস্ত্র হলেও স্মোক স্প্রে করে হুলস্থুল বাঁধিয়ে দেয় দুই যুবক। বাইরে আরো এক যুবক ও এক তরুণী, তাদের মুখে ভারত মাতা কি জয় স্লোগান। আর সেই সঙ্গে চাকরির দাবি, অধিকারের পক্ষে সওয়াল। मेरा नाम नीलम है। ये जो पटाखे फोड़े आप लोगों ने, नारेबाजी की, क्या नाराजगी आपकी? हमारी भारत सरकार है, जो हम पे ये अत्याचार हो रहे हैं, हम अपनी हकों की जो बात करते हैं, लाठीचार्ज करके हमको अंदर डाला जाता है, टॉर्चर किया जाता है, तो हमारे पास कोई माध्यम नहीं था। আর নবনির্মিত সংসদে স্মোক ক্যান নিয়ে এই হুলস্থুলের ঘটনায় সামনে এলো বাংলার চোখ। এই ঘটনায় সাগর শর্মা, ডি মনোরঞ্জন, অমল শিন্ডে ও নীলম দেবীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সকলের বিরুদ্ধে ইউএপিএ অর্থাৎ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। খোঁজ চলছে ললিত ঝা নামে আরও এক সন্দেহভাজনের। সেই ললিতেরই এবার বাংলা চোখ সামনে এসেছে। বুধবার দুপুর 1টার কিছু পরেই লোকসভার ভিতরে হানা দেওয়ার ঘটনাটি ঘটে। প্রায় একই সময় সংসদের বাইরে পরিবহন ভবনের সামনে কালার স্মোক ক্র্যাকার হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন নীলম নামে এই তরুণী। বিধাননগর গভর্নমেন্ট কলেজের ইংরেজি অনার্সের ছাত্র নীলাক্ষ আইচের দাবি, ঘটনার পরপরই সংসদের বাইরে স্মোক ক্যান দিয়ে স্লোগানের ভিডিও তার হোয়াটসঅ্যাপে পাঠান খোদ ললিত ঝা। তাকে সেই ভিডিওটি সংক্রান্ত মিডিয়া কভারেজ দেখতে বলেন। সেই নীলাক্ষ আইচেরই সবার আগে হদিশ পেল এবিপি আনন্দ। টেলিফোনে প্রথমে যোগাযোগের পর এবিপি আনন্দ পৌঁছে যায় কলেজ ছাত্রের বাড়িতে। গতকাল আপনাকে মেসেজ করেছিল সে? হ্যাঁ। কি লিখেছিল? উনি কি ভিডিও পাঠিয়েছিল? উনি একটি ভিডিও পাঠিয়েছিলেন প্রোটেস্টে, যেটা বেসিক্যালি পার্লামেন্টের বাইরে মানে রাস্তায় হচ্ছিল। দুইজন স্মোক টর্চ নিয়ে যে প্রোটেস্টটা করছিলেন, তো সেটার একটা ভিডিও উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান এবং তার সাথে মেসেজ লিখে পাঠিয়েছিলেন যে এই ভিডিওটা আপনার কাছে রাখবেন, এটার মিডিয়া কভারেজ দেখবেন, জয় হিন্দ। কিন্তু কলেজ ছাত্র নীলাক্ষর সঙ্গে ললিত ঝার পরিচয় কিভাবে হলো? কেনই বা সংসদের এই ভিডিও তাকে পাঠাতে গেল সন্দেহভাজন ললিত? আমার সাথে এনার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ একটা সেমিনারে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। তো সেখানে আমার সাথে ওনার পরিচয় হয়, আমি ওনাকে দেখতে পাই এবং সেই সূত্রেই ওনার সাথে পরিচয় হয়। সেখানে আপনি কেন গিয়েছিলেন বা আপনাকে কি ইনভাইট করা হয়েছিল? হ্যাঁ, আমাকে আমার এক পরিচিত দাদা ওইখানে ইনভাইট করেছিল। সেটা মূলত একটা নেতাজি বিষয়ক একটা ইভেন্ট ছিল, নেতাজি মৃত্যু বিষয়ক একটা ইভেন্ট ছিল। বেশ কয়েকজন রিসার্চার, রাইটার অ্যান্ড অল এসছিলেন সেখানে। তো সেই রিগার্ডিংয়ে একটা ইভেন্ট ছিল, টক শো মতন বেসিক্যালি। তো সেখানে উনি অর্গানাইজ মানে জিনিসপত্র এনে দেওয়া। কিন্তু কোথায় থাকেন ললিত ঝা? এই প্রশ্নের উত্তরে এই বিস্ফোরক কলেজ পড়ুয়া নীলাক্ষ। কোথায় থাকতো ললিত বলেছিল নিজেকে? তিনি আমাকে বলেছিলেন যে তিনি কলকাতার নিবাসী। কোথায় কলকাতায়? সেটা প্রিম অ্যান্ড প্রপারলি উনি কখনো বলেননি আমাকে। কলেজ পড়ুয়ার দাবি, কলকাতায় একটি অনুষ্ঠানে তার সঙ্গে পরিচয় হয়েছিল ললিত ঝার। তারপর নীলাক্ষর এনজিওতে কয়েক মাস সুপারভাইজার হিসেবে কাজও করেন ললিত। মোটিভগুলো কি ছিল, মানে কি ধরনের কাজ তারা করছিলেন, কি ধরনের কাজে নিযুক্ত হতেও বলছিল, এরকম কিছু? না, উনি আমাকে সেই রিগার্ডিং কখনো কিছু শেয়ার করেননি বা কিছু বলেন উনি যে মানে উনি এরকম কিছু প্ল্যান করছেন। ওনার কথা শুনে কখনো সেরকম কিছু মনেও হয়নি। মানে আমাদের কাজটা মূলত যেহেতু সোশ্যাল ওয়ার্ক রিগার্ডিং ছিল, যে মানে ট্রাইবালদের মধ্যে এডুকেশন, তারপরে ফুড ডিস্ট্রিবিউশন, ক্লথ ডিস্ট্রিবিউশন, এই ধরনের কাজ। আমাদের অর্গানাইজেশনটা মূলত সেই ধরনের কাজ নিয়ে বেশি ইনভলভ থাকতো এবং সেটাই করতো।
উনার এরকম ধরনের কোনো প্রোটেস্ট এন্ড অল এইসবের কখনো কিছু মানে আমাদের এখানে তো উনি কখনো বলেননি, শেয়ার করেন। আর মানে উনি আর তুমি একই সঙ্গে কি কোনো সংগঠনের সঙ্গে জড়িত বা যুক্ত? আমার অর্গানাইজেশনে উনি মেম্বার ছিলেন। কি পদে ছিলেন? উনি আজ জেনারেল সেক্রেটারি কয়েক মাস ছিলেন। তোমার সংগঠন বলতে? সাম্যবাদী সুভাষ সভা। এই ধরনের ঘটনা যখন দেখলে তারপর থেকে মানে কি মনে হচ্ছে যে মানে ভাবা গিয়েছিল যে এরকম কিছু মানে ঘটনা এটা ঘটিয়ে ফেলতে পারে? আমি বাড়ি এসে নিউজ চ্যানেলের জিনিসটা দেখে জানতে পারি, তার আগে অবধি আমি এই ব্যাপারটার ব্যাপারে কিছুই জানতাম না। ইতিমধ্যে নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে যে কোনো ধরনের তদন্তে সহযোগিতা করার জন্য প্রস্তুত বলেও দাবি করেছেন এই কলেজ পড়ুয়া। একজন আধিকারিক যোগাযোগ করেছিলেন আজ সকালবেলা, বাস তারপরে আর কেউ আপাতত যোগাযোগ করেননি। 218 নম্বর রবীন্দ্র সরণি গিরিশবাগ থানা এলাকার এই তিনতলা বাড়ির নিচের তলায় একচিলতে ঘরে ভাড়া থাকতেন সংসদে স্মোক ক্যান হামলাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ললিত ঝা, যিনি কিনা সংসদের বাইরে ধোঁয়া স্লোগানের ভিডিও রেকর্ড করেছিলেন বলে দাবি। সেই ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো হয় বিধাননগর গভর্নমেন্ট কলেজের ইংরেজি অনার্সের ছাত্র নীলাক্ষ আইচকে। কিন্তু আশ্চর্যজনকভাবে বছর দেড়েক আগে গিরিশ পার্কের এই বাড়ি থেকে বেপাত্তা হয়ে যান ললিত। সংসদের হামলার ঘটনাতে এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত যার নাম ললিত ঝা এখনো পর্যন্ত যে পলাতক তার কলকাতা যোগ কিন্তু মিলেছে। আমরা এই মুহূর্তে রয়েছি 218 রবীন্দ্র সরণিতে। আমি একবার ঠিকানাটা দেখানোর চেষ্টা করবো। এই 218 রবীন্দ্র সরণির ঠিক এখানে একটি ঘরে বছর দেড়েক আগে ভাড়া থাকতেন কিন্তু ললিত ঝা, কিন্তু আচমকাই 1.5 বছর আগে সে এখানে তালা ঝুলিয়ে সে চলে যায়। যখন সে এখানে থাকতো সে কিছু বাচ্চাকে এখানকার লোকাল পড়াশোনা করাতো, স্থানীয় কিছু বাচ্চাদেরকে, এবং তিনি গৃহশিক্ষক করতেন এমনটাই কিন্তু জানাচ্ছেন প্রতিবেশীদের দাবি। লকডাউনের পর প্রায় 1.5 বছর এই বাড়িতে ছিলেন ললিত। কারোর সঙ্গে সেভাবে মেলামেশা করতেন না, প্রতিবেশীদের সঙ্গে সেভাবে কখনো কথা বলতেও দেখা যায়নি তাকে। তবে সন্ধেবেলা তার কাছে পড়াশোনা করতে আসতো বেশ কিছু বাচ্চা। এই হচ্ছে ললিত ঝা। আমি একবার দেখানোর চেষ্টা করবো। একই ললিত ঝা একই এখানে থাকতো। यहाँ पर पहले पढ़ाता था, उसके बाद हमको इतना जानकारी नहीं है, खाली पढ़ाता था, देखते थे आता बच्चे लोग पढ़ता था, उसके बाद इसके आगे हम लोग नहीं जानता। कौन से घर पे पढ़ाता था? बस वहीं पे जो कोना पे जो नहीं है उसी घर में। हाँ बस वही, और उसके अलग हम लोग उससे बात विचार इससे नहीं है। कितना टाइम पहले वो यहाँ पे रहता था? तो हम उतना जानकारी इसी होते में, हाँ समझ लीजिए ऐसे कुछ कि उतना जानकारी हम लोग को नहीं रहता है। क्या अकेला ही यहाँ पे रहता था? ये भी हम बता नहीं सकते उतना सर। किसी के साथ बातचीत करता था? नहीं, ये भी हम बता नहीं सकते। हम लोग तो भाई काम धंधे वाला है, काम करते हैं चले जाते हैं, बस रहते हैं, और इसके अलावा कुछ नहीं जानते। यहाँ पे जो पढ़ाई करने आते थे सब क्या लोकल था? नहीं, उतना जानकारी बच्चे लोग से हम लोग को उतना कोई जानकारी नहीं है। पढ़ाता था ये कैसे मालूम हो आपको? बस आता था, बच्चे लोग किताब उताब लेके जोर जोर से पढ़ता था तो सुनाई पड़ता था, बस इतना ही। ये जो लड़का है यही तो यहाँ पे रहता था? हाँ ये तो यही रहता था यहाँ पे। তিনতলাই বাড়ির কোনোটা অফিস, কোনোটাতে আবার মানুষের বাস। এই বাড়িরই এক বাসিন্দার দাবি ললিতরা বিহারের দ্বার ভাঙার বাসিন্দা। তার এক ভাই বড় বাজারে কাজ করে, আর ললিতের বাবা দেবানন্দ ঝা মুক্তারাম বাবু স্ট্রিটে এক মন্দিরের পূজারী ছিলেন। ললিতই তাদের এই কথা জানিয়েছিলেন বলে দাবি। मैंने ट्यूशन करता था एकदम कोना में, जो रूम नहीं है उसमें गली ग्राउंड फ्लोर में, उस साइड में, मकान के अंदर नहीं बाहर में। अकेला रहता था, बच्चा लोगों को पढ़ाता था गली, बस इतने नहीं दिखते थे ना। खाना वाना नहीं बनता था, हम खाना बनते हुए कभी देखे नहीं। वो आता था चला जाता था रात को। फिर अब भाड़ा में लिया था कि नहीं लिया था, पहलवान को भी नहीं देखे अभी तक, उसको देखे। ললিতের বাবা দেবানন্দ ঝা মুক্তারাম বাবু স্ট্রিটে যেখানে থাকতেন সেখানে পৌঁছে গেছে এবিপি আনন্দ। সংসদীয় হামলাতে যিনি সন্দেহভাজন সেই ললিত ঝার বাবা দেবানন্দ ঝা 218 রবীন্দ্র সরণির থেকে ঠিক একটু দূরে 59 মুক্তারাম বাবু স্ট্রিটের যে বাড়িটি এই মুহূর্তে তালাবন্ধ অবস্থাতে রয়েছে, এখানে লকডাউনের আগে পর্যন্ত পুজোর কাজ করতেন এবং কেয়ারটেকিং এর কাজ করতেন। কিন্তু লকডাউনের পরই তিনি কিন্তু এখান থেকে ছেড়ে চলে যান। আশপাশের স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে দেবানন্দ ঝার পাশাপাশি কিন্তু এখানে ললিত ঝাও থাকতেন এবং তারপরে কিন্তু তারা সেখান থেকে চলে যান। মনে করা হচ্ছে যে এখান থেকে ললিত ঝা চলে যাওয়ার পর কিন্তু সে শিফট করে যায় 218 নম্বর রবীন্দ্র সরণিতে। বর্তমানে তার বাবা কোথায় থাকতেন সেই ব্যাপারে কিন্তু কেউ সেভাবে কিছু বলতে পারছেন না। শোনা যায় লকডাউনের পর মুক্তারাম বাবু স্ট্রিটের এই আস্তানা ছেড়ে বাগুইয়াটির কোনো এক ঠিকানায় চলে যায় ললিতের পরিবার। এদিন তার দাদার সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। ललित झा का ये जो मैटर है इसको आप लोग कैसे देख रहे हैं? आपका तो भाई है, कैसे देख रहे हैं? क्या देख लेंगे हम लोग को तो कुछ पता ही नहीं था कब क्या किया, कैसा किया, नहीं किया। हम क्या आप लोग को बताइए कुछ पता रहेगा? हम अलग हैं, वो क्या कब गया, कैसा किया ना, हम लोग को कुछ बताया ना, कुछ ऐसा बात हुआ
हमको तो कुछ पता ही नहीं है। हम तो एकाएक ऐसा न्यूज देखे, न्यूज में देख रहे हैं कि पूरा ऐसा घटना हो रहा है कि संसद में ऐसा बात हुआ है। আপনি তো এখানে অনেকদিন ধরেই রয়েছেন। হ্যাঁ, এই অপোজিটে যে বাড়ি, এখানে ললিতের যাতায়াত ছিল? ললিত ওইখানেই থাকতো, ওর বাবা থাকতো, লকডাউনের আগে চলে গেছে সব। সে কোথায় গেছে আমরা তো জানি না, তখন থেকে পুরো বাড়ি নেই, বাড়িতে কোনো লোকজন নেই, আর তারপর থেকেই তালা লাগানো আছে। এক পড়শি দাবি করেছেন গিরিশ পার্কের এই বাড়িতে দিনের বেলা যাতায়াত থাকলেও রাতে দেখা যেত না ললিতকে। हमारा सरस्वती पूजा का यहाँ प्रोग्राम होता है, उसमें बहुत सारे गेस्ट आते हैं, करीब 5000 गेस्ट आता है, तो उसमें वो भी होगा। तो वो यहाँ 218 नंबर में बच्चा लोग को कुछ 2-4-5 बच्चा को पढ़ाता था 1.5 साल पहले। तो उसके बाद में उसका एक भाई है इलेक्ट्रिक का मिस्त्री का काम करता था, यही पता है। और उसका पिताजी दरवान था, गणेश मंदिर है, गणेश मंदिर का उल्टा में उसका पिताजी करीब 40-50 साल नौकरी किया है। वहाँ से वो अब बागुईहाटी या कहाँ एक बार बताया था वहाँ रहते हैं, अब कहाँ है ये नहीं मालूम। আচমকাই 1.5 বছর আগে এখানে তিনি কোথা থেকে এসেছিলেন এবং 1.5 বছর পরই বা ঘরে তালা দিয়ে তিনি কোথায় চলে গেলেন, সেই বিষয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা কিছুই জানেন না। সেই ললিত এখন কোথায়? বঙ্গেই রয়েছেন, না পাড়ি দিয়েছেন বিহারে, নাকি অন্য কোথাও? হন্যে হয়ে তার খোঁজ করে চলেছে দিল্লি পুলিশ। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে ফিদেল কাস্ট্রো থেকে অন্যান্য বামপন্থী নেতাদের দাপাদাপি, চেয়ের ছবি থেকে শুরু করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বামপন্থী যারা শক্তি আছে সেই শক্তিরা যেহেতু ধীরে ধীরে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষয়িষ্ণু হতে হতে শূন্যতে পরিণত হয়ে গেছে প্রায়, সেই জায়গা থেকে তারা এখন এই ধরনের একটা কিছু গন্ডগোল করার চেষ্টা করছে। সে লোকটা কলকাতার কি মহীশূরের কি গোয়ালিয়রের, এটা বড় কথা নয়। কেন ঘটনাটা ঘটলো, কি অভিযোগ, কি দাবি তাদের, আর তারা ঘটাতে পারলো কি করে, বোঝার চেষ্টা করা দরকার। সেটা বাদ দিয়ে কে কোথায় টিউশনই পড়িয়েছেন আর কে কোথায় ঘুরে বেড়াচ্ছেন এটা বড় কথা নয়। যেখানেই থাক না কেন অপরাধী সবসময় অপরাধী। এরই মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় এই চাঞ্চল্যকর পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। তাতে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে এক যুবকের ছবি গোল করে মার্ক করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তারপর তিনি লিখেছেন, ললিত ঝা যে আমাদের গণতন্ত্রের মন্দিরে হামলার মাস্টার মাইন্ড, তার তৃণমূলের তাপস রায়ের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। নেতার যোগসাজশ রয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য এই প্রমাণই কি যথেষ্ট নয়? আমি জানি না, থাকতেই পারে। তবে আজকেই প্রধানমন্ত্রী বলেছেন তার দলের, তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের যে ব্যাপারটা যেন গুরুত্ব দেওয়া হয়, তিনি খুব উদ্বিগ্ন। আর এইগুলো সমস্ত বিজেপির তরফ থেকে বোধহয় সম্ভবত এইগুলো আমি যা কানে এসেছে আমার ছাড়া হয়েছে। এই বালখিল্যপনা, এই যে লঘু করে গম্ভীর একটা বিষয়কে যে একটা লঘু করে দেখানো, সেটা মনে হয় এটা যারাই করছেন সেটা ঠিক নয়। সংসদে স্মোক অ্যাটাক নিয়ে তোলপাড় দেশ, আলোড়িত হচ্ছে রাজনীতি। এই অবস্থায় স্মোক অ্যাটাকে উঠে আসছে বং কানেকশন। সংসদে স্মোক হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ললিত ঝা, তার সঙ্গে বাংলার যুবক নীলাক্ষ আইচের যোগ আগেই পাওয়া গেছিল। এবার নীলাক্ষর পুরুলিয়া কানেকশন সামনে এলো। সূত্রের দাবি, নীলাক্ষ আইচের একটি সংগঠন আছে, নাম সাম্যবাদী সুভাষ সভা। পুরুলিয়ার বাগমুন্ডির বিশ্বপতি কুইরিকে করা হয়েছিল এই সংগঠনের সভাপতি। বাগমুন্ডির তুন্তুরি গ্রামে ফ্রি কোচিং সেন্টার চালান বিশ্বপতি কুইরি। সূত্রের দাবি, মাসখানেক আগে সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে পরিচয় হয় এই নীলাক্ষ আইচের। নীলাক্ষ বলেন ফ্রি কোচিং সেন্টার চালানোতে সাহায্য করবেন তিনি। সেই মতো সুভাষ পাঠচক্র নামে ফ্রি কোচিং সেন্টারও চালু হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন দিন 15 ধরে বন্ধ রয়েছে এই ফ্রি কোচিং সেন্টার। ওরা 5-4 থেকে পড়াতেন আর 12 গিলাকে পড়াইতো ফ্রি নাকি? হ্যাঁ, ফ্রি পড়াইতো। এখন বন্ধ আছে? এখন বন্ধ আছে। কতদিন ধরে বন্ধ আছে? বেশি দিন নাই, মোটামুটি এই 10-15 দিন থেকে হবে মনে হচ্ছে। তো এখানে কোনো বাইরের লোক আসা যাওয়া করে নেই জানেন? বাইরের লোক তো এখন আসা যাওয়া নাই করে। স্কুল বলতে হতো ওই কিছুদিন আগে যেটা ছিল এখানে ওই এসএসকে, সেখানে কিছুদিন পড়াতো। এই গ্রেপ্তারে একজন এনজিও চালাতেন, তার সঙ্গে যুক্ত রয়েছে। এর সঙ্গে ওই এনজিওর সঙ্গে এনার কোনো যুক্ত রয়েছে কি বলতে পারবো না, পরিষ্কার আমার জানা নেই। মানে না জেনে বলাটা, আমি হয়তো আমার বাড়িতেই থাকে, খাওয়া দাওয়া করে, ঠিক আছে। এদিন বাগমুন্ডিতে গেলেও বিশ্বপতি কৈরির দেখা মেলেনি, বন্ধ ছিল তার মোবাইল ফোন। ভালোবাসার রং হলুদ, হলুদ রং হলো পজিটিভিটির প্রতীক।
কিন্তু পুরনো সংসদ ভবনে হামলার বর্ষপূর্তির দিন নতুন সংসদ ভবনে যে হলুদ ধোঁয়া ছড়ালো, স্মোক অ্যাটাক হলো, তাতে আতঙ্কিত আসমুদ্র হিমাচল। সংসদে স্মোক অ্যাটাকে অভিযুক্তরা ছড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে, হিন্দি বলা থেকে দাক্ষিণাত্যে। জিরো আওয়ারে যে দুই যুবক দর্শক আসন থেকে লাফ দিয়ে নিচে আসেন, তাদের একজন হলেন সাগর শর্মা এবং অপরজন মনোরঞ্জন ডি। সাগর উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা, আর মনোরঞ্জনের বাড়ি কর্ণাটকের মহীশূরে। ওই একই সময় সংসদের বাইরে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তারাও ধোঁয়া ছড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। তারা হলেন নীলাম দেবী এবং অমল শিন্ডে। নীলামের বাড়ি হরিয়ানার ঝিন্দে, আর অমল মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা। সংসদে স্মোক অ্যাটাকের ভিডিও করেন অভিযুক্ত ললিত ঝা, তার বাড়ি বিহারের দারভাঙ্গায়। ঘটনার আগের দিন এরা সকলেই ছিলেন গুরুগ্রামের বাসিন্দা বিশাল শর্মার বাড়িতে। देख ही रहे हैं दिन से कि संसद में ऐसे हुआ है, तो उसमें जो आरोपी हैं उनका यहाँ रुकने का बताया गया कि रात को यहाँ रुके हुए थे। প্রাথমিক তদন্তে এদের আরো মিল পাওয়া গেছে, আর এক্ষেত্রেই সামনে এসেছে শহীদ ভগৎ সিং এর নাম। 1929 সালের 8ই এপ্রিল দুপুর 12টা 30 মিনিটে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় দুটি জনবিরোধী বিল পাশের সময় বোমা ছুড়েছিলেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। বোমা ছোড়ার সঙ্গে সঙ্গে সভার সদস্যরা ভীত হয়ে পড়েন। ঠিক তখনই ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে আসে দুই বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। বোমা ছুড়ে পালিয়ে না গিয়ে ইংরেজ পুলিশের কাছে গ্রেফতার বরণ করেছিলেন দুজনেই। এই মামলায় পরে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তর যাবজ্জীবন কারাদণ্ড হয়। দিল্লি পুলিশ সূত্রে খবর, সংসদে রঙিন স্প্রে করে স্লোগান দেওয়ার ঘটনায় সাগর শর্মা, মনোরঞ্জন ডি, নীলাম দেবী, অমল শিন্ডে, ললিত ঝা এবং বিশাল শর্মা ভগৎ সিং ফ্যান ক্লাব নামে সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপের সঙ্গে যুক্ত। এইভাবেই তাদের একে অপরের সাথে পরিচয়, তারপরই ছক কষা। তিনটে ছেলে, অল্প বয়সী ছেলে, এবং বলে যে আপনার এই বয়সে যদি বামপন্থা ভালো না লাগে তাহলে আপনার হৃদয় বলে কিছু নেই, আর 30 বছর হয়ে গেলে যদি বামপন্থা ভালো লাগে তাহলে আপনার মাথা বলে কিছু নেই। এই বাচ্চা ছেলে মেয়েরা বিভ্রান্ত হয়েছে, চে গুভেরা হওয়ার স্বপ্ন দেখেছে, ফিদেল কাস্ট্রো হওয়ার স্বপ্ন দেখেছে। এবার ইউপি আইন লেগেছে, ইউপিএ, তো সবাই আগামী দিনে বুঝতে পারবে চে কোথা দিয়ে বেরোবে। পার্লামেন্টে সিপিএম কম, পশ্চিমবাংলা থেকে নেই, এই বলে যারা গর্ববোধ করেন তারা তো দেখছি কথায় কথায় বামপন্থী আর সিপিএম ছাড়া কাউকে চোখে দেখতে পাচ্ছেন না। অপদার্থ। ওর বলা উচিত ছিল যে ওর দলের সারা দেশের নেতারা যারা পার্লামেন্ট চালায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা সমগ্র ঐতিহ্য ভেঙে ভেঙে দিয়ে নতুন করে একটা বানালেন কিছু, এত অপদার্থ কেন? যেটা নিরাপত্তা রক্ষা করা যায় না? কে সে বিজেপির এমপি যার ভিজিটার স্লিপ নিয়ে এসেছিল, যারা পার্লামেন্টে ঝঞ্ঝাট করেছে তারা? কিসের বন্ধুত্ব? নিজের দলের এমপি বলে পাশ কাটাবার জন্য এমন কথা কারুর বলা উচিত না যে লোকে মনে করবে যে তাদের হাসপাতালে ভর্তি হওয়া উচিত। ইটস এ বিগ কনস্পিরেসি, এবং এই কনস্পিরেসির সঙ্গে ইন্ডির পিন্ডিরা যুক্ত, এবং এর সঙ্গে তৃণমূলের যে বেঙ্গল লিঙ্ক এসছে যাদবপুরেই করে রেখেছে। বন্দে মাতরম বলতে পারে না, জাতীয় সঙ্গীত গাইতে পারে না। যাদবপুরে আমাকে লক্ষ্য করে অ্যাটাক হয়েছে মাওবাদী নাম দিয়ে। যাদবপুরেও টুকরে টুকরে গ্যাং রয়েছে। এই টুকরে টুকরে গ্যাংকে যারা তৈরি করেছেন, যারা দেশে থেকে দেশ বিরোধী কাজ করছেন, এদেরকে আগে উৎখাত করা দরকার, এবং এদের পিছনে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের মতো দেশ বিরোধী শক্তি আছে। অভিযুক্তদের কেউ উচ্চশিক্ষিত, কেউ আবার ছোটখাটো কাজ করেন। ধৃত নীলামের ভাইয়ের বক্তব্য, নীলাম বিএ, এমএ, বিএড, সিটেট, এমফিল এবং নেট উত্তীর্ণ। মনোরঞ্জন ইঞ্জিনিয়ার, বেশ কয়েকটি সংস্থায় চাকরিও করেছেন তিনি। আর্থিক সঙ্গতি না থাকায় উচ্চ মাধ্যমিকের আগেই পড়া ছেড়ে দেন সাগর শর্মা। অমল শিন্ডে আবার উচ্চ মাধ্যমিক পাশ করার পর পুলিশ ও সেনাবাহিনীতে চাকরির পরীক্ষা দিচ্ছিলেন। ললিত ঝাও উচ্চশিক্ষিত, গৃহশিক্ষকতা করতেন এবং ভিকি শর্মা অটো রিক্সা চালাতেন। संगठन से आप? नहीं, हम किसी संगठन से नहीं है, आम जनता है, स्टूडेंट है हम, क्योंकि हम बेरोजगार हैं। हमारे माता पिता इतना काम करते हैं, मजदूर, किसान, छोटे व्यापारी, दुकानदार, लेकिन किसी की बात नहीं सुनी जाती। ये हर जगह हमारी आवाज को दबाने की कोशिश करते हैं। ये तानाशाही नहीं चलेगी, तानाशाही बंद करो। পুলিশ সূত্রে দাবি,
সংসদ ভবনে স্মোক ক্যান হামলায় গ্যাং অফ সিক্সের আলাপ জমেছিল সোশ্যাল মিডিয়ায়। গত 4 বছর ধরে তারা একে অপরকে চিনতেন। বছর দেড়েক আগে তারা দেখা করেন মহীশূরে। পরিকল্পনা মাফিক চলতি বছরের জুলাই মাসে লখনৌ থেকে এসে সংসদে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন অন্যতম অভিযুক্ত সাগর শর্মা। ফের প্রস্তুতি নিয়ে 10 ডিসেম্বর নিজের রাজ্য থেকে একে একে এসে সকলে দিল্লির ইন্ডিয়া গেটে জড়ো হন। সেখানে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় স্মোক ক্যান। এরপরই বিজেপি সাংসদের দেওয়া পাস নিয়ে বুধবার দুজন ঢুকে পড়েন সংসদে। सारा इन्वेस्टिगेशन होगा और इसका पीछे कौन है इसे ये भी निकाल के हम लोग लाएंगे। विरोधी है ना कौन है ये भी निकाल के आएगा। পুলিশ সূত্রে দাবি নিখুঁত পরিকল্পনা করেই সংসদে ঢুকেছিল তারা। নেতৃত্ব দেন সাগর শর্মা ও ডি মনোরঞ্জন। স্মোক হামলার আগে রেকিও করেন তারা। कहना चाहेंगे कि हमारे बच्चों को फंसाया गया है। वो हमारा बेटा ऐसा नहीं है, वो तो रिक्शा चलाता था। एक ही बेटा है मेरा, वो मेरे सहारा है। স্মোক ক্যান হামলার পরেই সংসদে সকলের প্রবেশ পথ আলাদা করে দেওয়া হয়েছে। সংসদ ভবনের মকর দ্বার দিয়ে ঢুকবেন সাংসদরা। সংসদ ভবনের কর্মীদের ঢুকতে হবে অন্য গেট দিয়ে। সংসদের ভিতরে বাইরে চলবে কড়া নজরদারি। প্রবেশ পথে বসানো হবে বডি স্ক্যানার মেশিন। আমি বলছি যে আপনি তো সংসদে গেছেন, কোনোভাবে একজন সাধারণ নাগরিক, এরা তো প্রত্যেকে সাধারণ নাগরিক সেই অর্থে, তার সর্বাঙ্গ মানে মাথার চুল থেকে পায়ের নখ অবধি তল্লাশি হয়, সেটা এড়িয়ে এত বড় ঘটনা। আমি পর্যায়ক্রমে কোথায় কোথায় ল্যাপসের সব পরপর দেখাবো, এটা সম্ভব মানবেন আপনি? যদি কেউ সাংসদদের একদম শরীরের কাছাকাছি চলে আসতে পেরেছে, একটা গ্যাস ছুটতে পেরেছে, যখন ইয়েলো গ্যাস দেখেছিলাম মানে কিছুক্ষণের জন্য আমি ভাবছিলাম নার্ভ গ্যাস না তো, তাহলে সবাই মরে যেত ওখানে। তো আর এগুলো অ্যাভেলেবেল আর কি, বাজারে পাওয়া যায়। এবং একটার পর একটা সিটের সারি টপকে টপকে তারা সামনে টপকে চলে যাচ্ছে এবং সাংসদরা তখন রিয়াক্ট করছেন তাদের ইচ্ছে মতো, যে যেমন পাচ্ছেন, কেউ ঘুষি মারছেন, কেউ পালিয়ে যাচ্ছেন, কেউ সাইডে সরে যাচ্ছেন, কেউ ভিডিও তুলছেন। এবার এখানে হচ্ছে এটা যদি একটা সাকসেসফুল অ্যাটাক হয়, আমি সত্যি কথা আপনি যেদিন এটা হয়েছিল অ্যাকচুয়াল পার্লামেন্ট অ্যাটাক আমি দেখেছি, চোখের সামনে দেখেছি। পুরো দিল্লি আমাদের ওই এরিয়াটা পুরো স্ট্যাচু মতো, যেন ভগবান বলেছে স্ট্যাচু। যে গাড়ি রিভার্স করছিল সেই গাড়ি এখানে, যে অ্যাম্বুলেন্স সামনে যাচ্ছিল সে সেখানে, যে পুলিশটা গাছের তলায় সে ওখানেই দাঁড়িয়ে আছে। এরকম একটা ফ্রিজ শট হয়েছিল। তার কিছুক্ষণ পরে মিডিয়া দেখাতে শুরু করে, বাট ওই বুলেটসগুলো আমরা শুনতে পাচ্ছিলাম। এবার হচ্ছে যে এই ঘটনাটা রাজনৈতিকভাবে তো আমি দেখব না, কারণ রাজনীতিতে একটা দল চান যে যিনি এমপি তিনি এক্ষুনি চলে যান, এবং আরেকটা দল চান এমপির সাথে প্রাইম মিনিস্টারও চলে যান, আর আরেকটা দল চান না ওনারা থাকুন, খালি সিকিউরিটির হোক। যারা ভিজিট করতে আসে তাদের সিকিউরিটি চেক না হওয়াটা মানে ভাবা যাচ্ছে না যে এটা কোন লেভেলের ল্যাবস আর কি। এই সাংসদদের নিশ্চয়ই সাংসদদের তো স্ক্যানারে আনা উচিতই, কিন্তু পার্লামেন্টের এখন নিয়ম অনুযায়ী সেই পার্টিকুলার এমপিকে তার লেটার হেডে সেটাকে অথরাইজ করতে হয় যেই পার্সন সেখানে যেতে চাইছেন, এবং এমপিকে বা তার অথরাইজ সেক্রেটারি ছাড়া কেউ সেই পাসটা তুলতেই পারেন না। তার মানে এক্ষেত্রে সেই বিজেপির এমপি হয় নিজে সে পাস তুলেছেন, নইলে তার পার্সোনাল সেক্রেটারি সেই পাসটা তুলেছেন, অন্য কারোর পক্ষে পাসটা তোলাই সম্ভব না। আমি তোমারটা আমি বলছি, কিন্তু যে পদ্ধতিতে এরা ঝাঁপ দিয়েছে এগোচ্ছে, যে ল্যাবস গুলো প্রত্যেকটা লেয়ারে হচ্ছে, হয়তো একজন এমপির কাজই নয়, হয়তো অনেক জায়গা থেকে সাপোর্ট করা হয়েছে। আজকে সেটা দেখুন, সেটা নিশ্চয়ই তদন্তের বিচার্য, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে আজকে পার্লামেন্টের অন্দরে যদি সিকিউরিটি ব্রিচ এই জায়গায় যায়, তাহলে কেন তার রেসপন্সিবিলিটি হোম মিনিস্ট্রি নেবে না? কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন লোক ঢুকেছিল, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিল, মুখ্যমন্ত্রীর বাড়িতে হাই সিকিউরিটি জোন ছিল, মুখ্যমন্ত্রীর বাড়িতে হাই সিকিউরিটি জোন ছিলেন, কিন্তু আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কেন এখনো পর্যন্ত নৈতিক দায়িত্ব স্বীকার করলেন না? কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এত প্রম্পট অ্যাকশন নিতে পারেন? কেন আপনি রমেশ রেজুলেশন দিয়েছে দেয়নি কেন? কেন একটা মুখ্যমন্ত্রী নিরবতা এরপরও গলাবাজি করবে? এই দেশের মানুষের এই জন্য করব তৃণমূল যারা করেছে তাদেরকে সাপোর্ট করতে। জাস্ট আমি হাফ মিনিট, এটা আমি তিনজন এক্সপার্ট আছেন তারা বলবেন যে আমি যখন পসিবিলিটির কথা বলছি যে এন্টারটা রাজনৈতিক স্টেজ ড্রামা হতে পারে, অর্থাৎ কোনো একটি রাজনৈতিক দল, কোনো একজন সাংসদ তারা সচেতনভাবে ছজনকে ব্যবহার করতে পারে তাদের পলিটিক্যাল মোটিভেশন পয়েন্টে, এবং সেখানে সেই যেহেতু সাংসদদের সেইভাবে বডি চেক হয় না, তারা নর্মালি চলে আসেন ঢুকে যান। কিন্তু তাহলে তো বিষয়টা মানতে হবে যে বিজেপির এই এমপিও তাতে ইনভলভ করতে পারবে। আমি সবাইকে তো অন্তর্ভুক্ত, মানে সেই সময় সংসদে উপস্থিত প্রত্যেকই স্ক্যানারে আনার পক্ষে। 84 দিনও হয়নি এরকম একটা ভবন তৈরি হয়েছে। এখন দেখুন, আগে সংসদ ভবন বা বিধানসভা ভবন যেগুলো তৈরি হয়েছে দেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায়, তখন সমাজ ব্যবস্থার যে অবস্থা ছিল তখনও এই আনরেস্টটা ছিল না যে একটা সংসদের মধ্যে এই ধরনের আক্রমণের ঘটনা ঘটতে পারে। আমাদের
কিন্তু যখন আপনি প্রায় দাঁড়িয়ে 2020-19 এই সময় দাঁড়িয়ে একটা সংসদ ভবন তৈরি করছেন, আর্কিটেকচারালি ওয়াই আমি বলছি যে সাংসদ যেখানে বসছেন আর তার থেকে যে গ্যালারি, সেই গ্যালারির মাঝখানের এলিভেশনের ডিফারেন্স মাত্র 6 ফুট 7 ফুট, অর্থাৎ একজন লাফ দিয়ে পড়লে পাও ভাঙবে না, অনায়াসে যদি কেউ চান এটা করতে। আমি বলছি যে তাহলে এই স্থাপত্যের জায়গাটাও একটা বড় প্রশ্নের মধ্যে পড়বে, স্থাপত্য সংক্রান্ত নিরাপত্তাটাও একটা প্রশ্নের মধ্যে পড়বে। দেয়ার মাস্ট বি এ সেপারেশন বিটুইন দি আমি বললাম দর্শক এবং হচ্ছে যে যারা সাংসদ। আমি বলছি যে এই জায়গাটা না থাকাটা আমি বলছি এই আধুনিক স্থাপত্য ভাবনার একটা সবচেয়ে বড় সীমাবদ্ধতা বলে আমার নিজের মনে হয়েছে। দেখুন, এখানে যে ব্যাপারটা উনি বললেন সেটা আমাদের সিকিউরিটির লোকদের দেখার দরকার ছিল, কিন্তু দুঃখজনকভাবে সিকিউরিটির লোকেরা এখন কি কেন্দ্রে কে রাজ্যে রাজনৈতিক নেতারা যেটা বলেন তাদেরকে সন্তুষ্ট করার জন্যে সত্যিকার কি দরকার সেটা বলেন একদম। সংসদে নজিরবিহীন ঘটনা। প্রথমে লোকসভার পিছনের দিকে দর্শকদের গ্যালারি থেকে 2 যুবকের লাফ, তারপর আইনসভার ভিতরেই হলুদ রঙের স্প্রে করে দেওয়া। কোটি কোটি টাকা ব্যয় তৈরি নতুন সংসদের নিরাপত্তায় গলদের ছবিটা 24 ঘন্টা আগেই গোটা দেশ দেখেছে। আর বৃহস্পতিবার সংসদে 2 কক্ষে আছড়ে পড়ল বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ, যার জেরে দফায় দফায় মুলতবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। सदन में अराजकता नहीं फैलाए, सदन की कार्रवाई 2 बजे तक के लिए स्थगित की जाती है। অসাংবিধানিক আচরণ এবং অধিবেশনের কাজে বাধা দেওয়ার অভিযোগে সংসদের শীতকালীন অধিবেশনে বাকি সময়ের জন্য লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিরোধী দলের মোট 14 জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো, এর মধ্যে 13 জনই লোকসভার সাংসদ। Our only demand was that the Indian Home Minister, Mr. Amit Shah, must come to Parliament and make a statement on yesterday's security breach in Parliament. For that, all the 14 MPs from the opposition parties across Congress, DMK, Communist parties, all parties across 14 parties has been suspended. This government's mentality is becoming like the Hitler Raj of Germany. আর অবাক করার মতো বিষয় হলো কংগ্রেসের দাবি তাদের সাসপেন্ড হওয়া 9 জন সাংসদের মধ্যে একজন এদিন সংসদে আসেনি। सदन कोई बीजेपी के पार्टी ऑफिस नहीं है, सदन हम सबका है कि हमें कोई मांग रखने का अधिकार नहीं है। मतलब बदले की आग में जल रहे ये सत्ता पक्ष, सदन की सुरक्षा किसकी चूक, इसके बजाय ये आ जाएगी सदन का कौन किसने रोका, किसने बाधा डाला, ये मुद्दा आ जाएगी। দেখুন, গণতান্ত্রিক অধিকার সরকারের কাছ থেকে জবাব চাইতে পারেন, ওনারা ওহেলে নামা উচিত না, তাও ওহেলে নেমে ধর্ণা দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি বেঞ্চের উপরে উঠে যাচ্ছেন, উঠে গিয়ে স্পিকারের টেবিলে বাড়ি মারছেন, এই ধরনের অসভ্যতা তো চললে লোকসভা চলবে না। কিন্তু লোকসভায় বিশৃঙ্খলা করলে তো সাসপেনশন হবেই। এবং যে লোকটি পাস ইস্যু করেছিল তার বিরুদ্ধে সাসপেনশন অর্ডার না ইস্যু করে তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্তের আদেশ দেওয়া উচিত ছিল। আমরা মনে করি যেহেতু সে শাসক দলের সংসদ বলে সে তার 7 খুন মাপ, ওর পাস না দিলে তো লোকগুলো ঢুকতে পারতো না। বলা হয়েছিল নতুন বিল্ডিং নাকি একেবারে সুরক্ষিত, মাছি পর্যন্ত ঢুকতে পারবে না, এটা কি হলো? কোটি কোটি টাকা ব্যয় নতুন সংসদের অত্যাধুনিক নিরাপত্তা বুধবার বেআবরু হয়ে যাওয়ার পর এদিন সকালে বৈঠকে বসে বিরোধী দলগুলির ইন্ডিয়া জোটের নেতারা। সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয় বুধবারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি চাইবে তারা, সঙ্গে এই ইস্যুতে সংসদে আলোচনার দাবিও তুলতে হবে। অন্যদিকে সূত্রের খবর, সংসদের নিরাপত্তায় গুরুতর গাফিলতির বিষয়টি নিয়ে এদিন সকালে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের সিনিয়র মন্ত্রীদের বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন, রাজনীতিতে লিপ্ত হবেন না, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। এই অবস্থায় লোকসভার অধিবেশন শুরু হতেই হৈ হট্টগোল শুরু করে দেন বিরোধী দলের সাংসদরা। ওয়েলে নেমে শুরু হয়ে যায় বিক্ষোভ স্লোগান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি তুলতে থাকেন বিরোধী সাংসদরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন লোকসভার অধ্যক্ষ। कल घटना घटी है, उस घटना को लेकर हम सब चिंतित हैं और संसद की सुरक्षा की जिम्मेदारी संसद सचिवालय की होती है और हम सब जानते हैं ये सब संसद सचिवालय और क्षेत्राधिकार संसद के अंदर आता है, विशेष रूप से लोकसभा के अंदर आता है और इसीलिए
मैंने आपसे कल चर्चा की है, संवाद किया है, फिर हम चर्चा करेंगे, आप लोगों सबको बुलाकर चर्चा करेंगे। सारी सुरक्षा की जिम्मेदारी और क्षेत्राधिकार लोकसभा सचिवालय का है और इसीलिए लोकसभा सचिवालय फिर आपसे चर्चा करेगा। गलत तरीका है, आप जाकर सदन में बैठिए। नो नो, सरकार कभी भी लोकसभा सचिवालय में हस्तक्षेप नहीं कर सकती। नो, हम करने भी नहीं देंगे। नो। বুধবারের ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার অধ্যক্ষ। সে কথা মনে করিয়ে দিয়ে বিরোধী সাংসদদের শান্ত করার চেষ্টা করেন প্রতিরক্ষা মন্ত্রী। सबने उसको कंडम किया है, बहुत ही दुर्भाग्यपूर्ण घटना है, इसमें कहीं दो मत नहीं है और आपने तुरंत इसका संज्ञान लेते हुए इस मामले की पूरी जांच का जो है आदेश दे दिया है। मैं समझता हूं कि भविष्य में हम सारे सांसद, चाहे वो पक्ष के हों अथवा प्रतिपक्ष के हों, सभी को सावधानी बरतने की आवश्यकता है ताकि जिनको भी हम पास देते हैं ऐसे व्यक्ति को पास न दिया जाए जो जाकर इस प्रकार की अराजक स्थिति संसद भवन के अंदर पैदा कर दे। यह हम सभी को, केवल सत्ता पक्ष ही नहीं बल्कि दूसरे पक्ष के लोगों को भी यह सावधानी बरतने की जरूरत है कि यह हमारा ये पुराना संसद भवन है, उसमें भी इस प्रकार से बराबर जैसे नारेबाजी की घटनाएं और पेपर फेंकना और तरह तरह की जंपिंग की घटनाएं पिछले जो हमारा पहले का पार्लियामेंट है उसमें भी पहले हो चुकी हैं। मैं समझता हूं कि सभी को मिलकर इस घटना को कंडेम करना चाहिए। तो मैं समझता हूं कि इस प्रकार से इस संसद के अंदर अराजक स्थिति पैदा करने का कोई औचित्य नहीं है। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি, বিরোধী সাংসদদের হই হট্টগোল, স্লোগানিং চলতে থাকে, নিজেদের দাবিতে অনড় থাকে বিরোধীরা। अरे कम से कम ये तो कहे कि हमारा सदन में ये जो हमला हुई, मैं निंदा करता हूं, कहीं अगर सुरक्षा की चूक हो। आप देशवासी को कहते हैं कि मोदी की गारंटी, तो लोग भी ये कहेंगे कि मोदी मतलब मुश्किल है। এটা একটা সুরক্ষার নিশ্চিতভাবে বিঘ্ন এবং এটা কার দ্বারা হলো? প্রত্যেকদিন আমরা সংবাদ মাধ্যমেই দেখেছি যে ৩০০-র উপরে এখানে নিরাপত্তারক্ষী থাকে। কালকে ১৭৬ জন ছিল। কেন ছিল? তাহলে কি এরা আগে এসে এই যে ওপর থেকে ঝাঁপালে আমরা পড়বো না বা প্র্যাকটিস করে গেছে? এবং যিনি সই করে ওদের ঢুকিয়েছেন তিনিও ভারতীয় জনতা পার্টির এমপি। তাহলে তার সঙ্গে যোগসাযোগ ছিল কিনা এটার একটা নিশ্চিতভাবে ইনভেস্টিগেশন হওয়া দরকার। তারপর দুপুর ২টা পর্যন্ত সভা মুলতবি করে দেন অধ্যক্ষ। লোকসভা থেকে যে ১৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে ৯ জন কংগ্রেসের সাংসদ, ২ জন সিপিএম এর, ১ জন সিপিআই এর এবং ১ জন ডিএমকে এর। কংগ্রেসের যে ৯ জনকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে তারা হলেন বেনি বেহানন, ভিকে শ্রীকান্দন, মোহাম্মদ জাভেদ, মনিকম টেগর, ডিন কুরিয়াকোজ, হিভি এডেন, টিএন প্রথাপন, জ্যোতিমণি সেন্নিমালাই, রামাইয়া হরিদাস। এছাড়া সাসপেন্ড করা হয়েছে সিপিএম এর PR নটরাজন ও S ভেঙ্কটেশন, ডিএমকে এর কানিমুঝি করুণানিধি, সিপিআই এর কে সুব্বারায়ন। পরে অধিবেশন শুরুর পর বক্তব্য রাখতে ওঠেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। পুরনো সংসদ ভবনের ভিতরে অতীতে এই ধরনের একাধিক ঘটনার উদাহরণও দেন তিনি। 1974 में एक रतन चंद्र गुप्ता, उन्होंने स्लोगन भी रेज किया और पिस्तौल था उनके साथ। 26 जुलाई 1974 को एक घटना हुआ था, उसमें तो डैगर लाया था, तो कुछ लोग हमारे कर्मचारी घायल भी हो गए थे। 26 नवंबर 1974 फिर हुआ था, एक्सप्लोजिव लाया गया था, उन लोगों को पास भी दिया गया था, तो विजिटर्स गैलरी तक आए थे, गैलरी में आए थे और तब भी स्पीकर ने कार्रवाई किया। লোকসভার ভিতরে যে দুজন ঢুকেছিলেন তাদের কাছে মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার ইস্যু করা ভিজিটার পাস ছিল। সূত্রের খবর, মনোরঞ্জন গত ৩ মাস ধরে বিজেপি সাংসদের অফিসে যোগাযোগ করেছিলেন এবং পাস চাইছিলেন। ভারতীয় যুব কংগ্রেসের তরফে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতাপ সিনহার এই ছবি পোস্ট করে বলা হয়েছে, সংসদে ঢুকে যারা হামলা চালালো তারা বিজেপি সাংসদের পাস দিয়ে ঢুকেছিল। তার সাংসদ পদ কি খারিজ হবে? এই পরিস্থিতিতে তৃণমূলের প্রশ্ন, কেন সংসদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে বিজেপি সাংসদ প্রতাপ সিনহার সাংসদ পদ খারিজ করা হবে না? একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল করা হয়ে থাকে,
তাহলে আজ তো পাস দুষ্কৃতীদের হাতে দেওয়ার জন্য কেন প্রতাপ সিম্বাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে লিগাল প্রসিডিংস শুরু হবে না? দেখুন, পাস যে কোনো এমপির কাছ থেকে মানুষ পাস চায়, তো স্বাভাবিকভাবে আমার মনে হয় না সে তাতেই মানে এটা লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাবে বলে আমার মনে হয়। কারণ এমপিদের মনে রাখতে হবে আপনাদের ভোটে জিততে হয়। ভোটে জিততে গেলে মানুষের দুঃখ দুর্দশা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের চাহিদা পূরণ করতে হয়। স্বাভাবিক অনেক কাজই আমাদেরকে করতে হয় যে কাজটা না করতে পারলেই ভালো হতো। তো স্বাভাবিকভাবে এরকম কেউ কাণ্ড ঘটিয়ে ফেলবে, কার কি করার আছে যদি ঘটিয়ে ফেলে? এত অপদার্থ কেন যে একটা নিরাপত্তা রক্ষা করা যায় না? কে সে বিজেপির এমপি যার ভিজিটার স্লিপ নিয়ে এসেছিল, যারা পার্লামেন্টে ঝঞ্ঝাট করেছে তারা? সিরিয়াস ল্যাপস নিরাপত্তায়, এটা বোঝা উচিত, মানা উচিত, স্বীকার করা উচিত, লজ্জায় মাথা নিচু করা উচিত। কে বিজেপি কে নন বিজেপি, এই জায়গা থেকে ন্যারেটিভটা যখন বিল্ড আপ হচ্ছে, যখন উল্টো দিকে ভাবুন, আজকে এই পাসটা যদি কোনো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা কোনো বিরোধী দলের সাংসদ ইস্যু করতো, তাহলে বিজেপি এতক্ষণে ঠিক কী করতো? বা আরও অ্যালার্মিংলি যদি যে ধরা পড়েছে সে যদি সংখ্যাগুরুর না হয়ে কোনো সংখ্যালঘুর হতো, তাহলে বিজেপির অ্যাপ্রোচটা আজকে কোথায় আসতো? আমাদের কিন্তু এই জায়গাটাতেই মুশকিলটা হচ্ছে। আপনি বলছেন যে ওই সাংসদ যিনি প্রতাপ সিনহা, উনি খুব ভালো অটোবায়োগ্রাফি লিখেছেন, হয়তো তার জন্য মানে প্রধানমন্ত্রী অত্যন্ত সন্তুষ্ট, কিন্তু আমি জানি না এটা কোনো চিত্রনাট্য ছিল কিনা। তাহলে বলবো চিত্রনাট্যটা অত্যন্ত দুর্বল, কারণ 2007 সালে নরেন্দ্র মোদীর বায়োগ্রাফি আমি বলছি না, আমি জানি না আজকের ঘটনা আজ থেকে 4 বছর পরে হয়তো কোনো এক সত্যপাল মালিক বলবেন যে 2019 সালে পুলওয়ামা হামলার সময় তিনি বলেছিলেন যে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রেনেড বিস্ফোরণ হতে পারে, ইন্টেলিজেন্স তার কাছে নোট রয়েছে, তাই তাদেরকে চপার দেওয়া হোক। না দিয়ে তাকে প্রধানমন্ত্রী অফিস থেকে বলা হয়েছিল তুম অভি চুপ রাহো। আমি জানি না 2029 সালের লোকসভা নির্বাচনের আগে আরো কোনো সত্যপাল মালিক এসে বলবেন কিনা যে তাকে বলা হয়েছিল তুম অভি চুপ রাহো। তাহলে বলবো এই স্ক্রিন প্লেটা, উনি আত্মজীবনী ভালো লিখেছেন কিন্তু স্ক্রিন প্লেটা অত্যন্ত দুর্বল লেখা হয়েছে। জাস্ট ওয়ান লাইনে শেষ করে দিচ্ছি। দ্বিতীয় কথা, আজকে আপনি সঠিকভাবে বলছেন এই পার্টিকুলার সাংসদ, তাকে কেন ইউএপি অ্যাক্টে অ্যারেস্ট করা হবে না? প্রথম দাবিটা তো এখানেই। দ্বিতীয় কথা, আপনি বলছেন সুমন, আমার নিজের অভিজ্ঞতা আছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে শেষ লোকসভায় বাজেট বক্তৃতা রেখেছিলেন। আমার সেদিনকে সৌভাগ্য হয়েছিল সেদিনকে পার্লামেন্টে থেকে দর্শক অডিটোরিয়াম থেকে সেখান থেকে সেই দৃশ্যকে চাক্ষুষ করার। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, এমনকি পার্সে থাকা খুচরো পয়সা নয়, বাড়ির চাবি, একটা পেন পর্যন্ত নিয়ে ঢোকা যায় না। 6ষ্ঠ স্তরীয় বলয় ছিল, এখন শুনছি 8ষ্ঠ স্তরীয় বলয় রয়েছে। থ্রু আউট স্ক্যানার, তার মধ্যে বডি স্ক্যানার, কোনোভাবে সম্ভব না যদি না নিরাপত্তায় কোনো বড়সড় গাফিলতি থেকে থাকে বা এই গাফিলতিকে এন্ডোর্স করা হয়ে থাকে আগামী লোকসভা নির্বাচনে ডিভিডেন্ড দেওয়ার জন্য। তাহলে কি সত্যপাল মালিক যে কথা বলেছেন যে আগামী দিন রাম মন্দিরের উপর এরকম আক্রমণ করা হতে পারে ভোট ব্যাংকে কনসেন্ট্রেট করার জন্য, এই ভয়ঙ্কর দিকে নিয়ে যেতে চাইছে কারা? যেহেতু অভিযুক্ত দল পাল্টে যায় সেহেতু আর্গুমেন্ট পাল্টে যায়। তো আজকের ক্ষেত্রে যে আর্গুমেন্ট, তার জবাব দেবেন প্রণব। দেখুন, তৃণমূল কংগ্রেস যেভাবে যারা ঘটনাটা ঘটালো তাদের সম্পর্কে না বলে যেই পাস ইস্যু করে থাকো, আমি একটু আগেই বলেছি যদি সেটা আইনের মধ্যে হয় তো তদন্ত হওয়া উচিত, কিন্তু যেভাবে যারা ঘটনাটা ঘটালো, যারা ভিতরে গিয়ে অ্যাটাকটা করলো বা প্রদর্শন করলো তাদের সম্পর্কে তৃণমূলের কোনো বক্তব্য নেই। আমি আশ্চর্য হব না এরা যদি দুদিন পরে তৃণমূলের মিছিলে আছে, এরা যদি তৃণমূলের মিছিলে থাকে আশ্চর্য হব না। কারণ তৃণমূল কংগ্রেস, আমি বলছি যার পাস নিয়ে ঢুকলো, যার পাস নিয়ে এত বড় একটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা ব্রিচ হলো, তার ক্ষেত্রে এখনো পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না? সংসদে একসময় শারীর লড়াই হতো, সেই সংসদেই এখন পিচ বিশৃঙ্খলার লড়াই। সংসদের অন্দরে দুই যুবকের স্মোক স্প্রে করে প্রতিবাদ জানানোর পর নিরাপত্তায় বড়সড় গাফিলতির ঘটনায় বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়ে সরব হন বিরোধীরা। আর এরপরে চূড়ান্ত হট্টগোলের জেরে সংসদে দুই কক্ষ থেকে দফায় দফায় সাসপেন্ড করে দেওয়া হলো 14 জন বিরোধী সাংসদকে। এর মধ্যে লোকসভার 13 জন বিরোধী সাংসদ এবং রাজ্যসভার 1 জন বিরোধী সাংসদ রয়েছেন। রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ানকে সাসপেন্ড করেন জগদীপ ধনকর। Look at responsible people. Honorable members, I am calling. Why are you gesticulating?
I hereby name Shri Derek O'Brien. Derek O'Brien is hereby named to leave the house immediately. 2001 সালে সংসদে জঙ্গি হানার 22তম বর্ষপূর্তির দিনই কিভাবে স্মোক ক্যান নিয়ে সংসদ কক্ষে দুই যুবক ঢুকে পড়লেন? নিরাপত্তায় এত বড় খামতি রয়ে গেল কি করে? বৃহস্পতিবার এই প্রশ্ন তুলে সংসদের দুই কক্ষে সরব হন বিরোধী দলের সাংসদরা। রাজ্যসভা এই নিয়ে যখন তুমুল হট্টগোল চলছে, তখন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনকে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান। রীতিমতো উত্তেজিত হয়ে তাকে নিজের আসন ছেড়ে উঠে পড়তেও দেখা যায়। প্রথমে ডেরেক ওব্রায়েনই সাসপেন্ড হন আজকে রাজ্যসভায়, কিন্তু তিনি রাজ্যসভা ছেড়ে বেরোননি। বারবারই হাউস অ্যাডজার্ন হয়ে যাচ্ছিল। চেয়ারম্যান তাকে এসে অনুরোধ করছিলেন কি আপনাকে যেহেতু সাসপেন্ড করে দেওয়া হচ্ছে আপনি কক্ষ ছেড়ে বেরিয়ে যান, কিন্তু তিনি বেরোচ্ছিলেন না। পরে 4টের সময় যখন হাউস বসে তখন পীযূষ গোয়েল তার বিরুদ্ধে প্রস্তাব নিয়ে আসেন এবং সেটাতে বলা হয় কি তার যে আচরণ সেটাকে এখন তদন্ত করবে রাজ্যসভার প্রিভিলেজ কমিটি এবং 3 মাসের মধ্যে সেই কমিটি রিপোর্ট দেবে। এই প্রস্তাব পাস হওয়ার পর রাজ্যসভা আজকে পুরো দিনের জন্য অ্যাডজার্ন হয়ে যায়। What are you doing? Mr. Derek O'Brien, you have committed breach of privilege. Mr. Derek O'Brien to leave the house immediately. Mr. Derek O'Brien to leave the house immediately. The house is not in order. ডেরেক ওব্রায়েন তো সাসপেনশন হওয়ার জন্যই আসেন এখানে, প্রত্যেকবারই সাসপেন্ড হবে ওনার ইচ্ছে। তাই দিদির কাছে নাম্বার বানানোর চেষ্টা করছেন শুধুমাত্র। সংসদের রাইট ওয়েলে আমি যেতে পারি, আমি টেবিলে যেতে পারি, আমার প্রশ্ন কখন উত্তর আসবে জানতে, কতক্ষণ ধরে এই আলোচনাটা হবে জানতে। আর আমি আমার একটা দাবিতে দেশের নিরাপত্তার প্রশ্নে এত সিরিয়াস একটা ব্রিচ অফ সিকিউরিটি হয়েছে, আমি আমার দাবি জানাতে যখন ট্রেজারি বেঞ্চ চুপ করে আছে, যখন স্বরাষ্ট্রমন্ত্রী বয়ান দিচ্ছে না, তখন আমি স্লোগান দিতে নামতে পারি না ওয়েলে। जो सुरक्षा प्रावधानों का उल्लंघन हुआ, बहुत गंभीर मसला है और इस पर कार्रवाई तो हो रही है, पर हम गृह मंत्री की ओर से एक बयान चाहते हैं। जब तक गृह मंत्री नहीं आएंगे, बयान नहीं देंगे, सदन की चलने की संभावना बहुत कम है। দেখুন, গণতান্ত্রিক অধিকার সরকারের কাছ থেকে জবাব চাইতে পারেন। ওনারা ওয়েলে নামা উচিত না, তাও ওয়েলে নেমে ধর্ণা দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি বেঞ্চের উপরে উঠে যাচ্ছেন, উঠে গিয়ে স্পিকারের টেবিলে বাড়ি মারছেন, এই ধরনের অসভ্যতা তো চললে লোকসভা চলবে না। We are not surprised to see this because they follow the footsteps of Hitler, who burned the parliament building in Germany in 1930s. That is the ideology that they follow. They come to the parliament paying lip service to democracy. Once they get power, they don't want democracy. সংসদে স্মোক ক্যান হামলার রেশ শুধু দিল্লিতে নেই, তার আঁচ ছড়িয়েছে কলকাতা অবধি। বুধবার লোকসভায় যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি ঠেকাতে তৎপর এ রাজ্যের বিধানসভা। সংসদ কাণ্ডে ধৃতরা মহীশূরের বিজেপি সাংসদের দেওয়া পাস দিয়ে ঢুকেছিল। বিধানসভাতেও বিধায়কদের সঙ্গে অনেকেই আসেন। স্পিকার জানিয়েছেন এবার থেকে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। বিধায়করা বিধানসভায় ঢুকবেন দক্ষিণের গেট দিয়ে, আর তাদের সঙ্গীরা ঢুকবেন পশ্চিমের গেট দিয়ে। ভিজিটারদের ক্ষেত্রে ছবি তোলার পর পরিচয়পত্র দেখে ভিতরে ঢোকার ছাড়পত্র দেয়া হবে। যারা সদস্য রয়েছেন আমাদের বিধায়ক, তাদের সবাইকে কার্ড নিয়ে ঢুকতে হবে এবং যারা ভিজিটার তাদের সঙ্গে আসবে তাদের জন্য আমরা আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করব। তাদের একটা করে ছবি তোলা হবে, ছবিটা দেখে তাদের আইডেন্টিটি দেখে তারপর ভেতরে ঢোকানো হবে। আমরা এবার সিদ্ধান্ত নিই যে বিধায়করা আমাদের এই দক্ষিণ দিকের গেট দিয়ে ঢুকবে, আর তাদের সঙ্গে যারা কম্প্যানিয়ন থাকবে তাদের পশ্চিম দিকের গেট দিয়ে ঢুকতে হবে। বৃহস্পতিবার বিধানসভার নিরাপত্তা রক্ষীদের নিয়ে বিশেষ বৈঠক করেন স্পিকার, যেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ হামলার 22 বছর পূর্তির দিনই নতুন সংসদ ভবনে স্মোক ক্যান আতঙ্ক।